আহ, কতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না। যাক, ভালোই হলো, জঙ্গলের শেষ পর্যন্ত একটা মানুষের বাচ্চা খুঁজে পেলাম। এবার এটাকে খুব আয়েশ করে খাওয়া যাবে। কি ব্যাপার নেকড়ে, ওকে ছেড়ে দে বলছি। ও হলো বনলতা, ওকে আমি চিনি, ওকে ছেড়ে দে। আরে বাবা, এই পরীটা খুব শক্তিশালী, আবার এখানে ঠিক চলে এসেছে। না না, ও আমার কোনো ক্ষতি করতে পারে। এভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? বললাম না এখান থেকে চলে যা। আমি এখান থেকে চলে যাচ্ছি। আর নাও, এই বাচ্চাটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। আরে বাহ, কি অপূর্ব দেখতে তুমি বনলতা। তোমার মা আমার খুব ভালো বন্ধু ছিল, মারা যাওয়ার পর এখন তোমাকে দেখাশোনা করার মতো পৃথিবীতে আর কেউ নেই। তোমাকে নিয়ে আমি কি যে করি বলো তো। এই রাজ্যে তো তোমার ঠাঁই হবে না, কারণ তুমি মানুষ। এর চেয়ে বরং আমি তোমাকে নদীতে ভাসিয়ে দেব, নিশ্চয়ই কোনো সুহৃদয় ব্যক্তি তোমাকে খুঁজে পাবে। এই তো বনলতা, আমি তোমাকে পদ্ম পাতায় ভাসিয়ে দিচ্ছি। এই পাতায় ভাসতে ভাসতেই তুমি তোমার নতুন বাবা মাকে খুঁজে পাবে। আর তোমার হাতে আমি তোমার নাম লিখে দিয়েছি। এবার থেকে তোমাকে কেউ আর অন্য নামে ডাকবে না, তোমার নাম হলো বনলতা। সারাটা দিন হয়ে গেল, আজকে আমার বাড়িতে কি নিয়ে ফিরবো? ঘরের বৃদ্ধা মা, বউ, ছোট বাচ্চা, এতগুলো মানুষের খাবার আমি কোথা থেকে জোগাড় করব? আরে, নদীর পাড় থেকে একটা শিশুর কান্নার আওয়াজ আসছে। নিশ্চয়ই ওখানে কেউ আছে। না না, আমাকে ওখানে যেতে হবে। ওই তো, ওই তো একটা ছোট্ট বাচ্চা পদ্ম পাতায় ভেসে ভেসে নদীর পাড়ে এসে পৌঁছেছে। আহারে, কি মায়াবী মুখ! যাই, বাচ্চাটাকে আমি কোলে তুলে নেই। কিন্তু এই বাচ্চাটার বাবা মা কোথায়? তাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক না কেন, এই বাচ্চাটাকে আমি বাড়িতে নিয়ে যাব। বনে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে, ছোট্ট বাচ্চা ফেলে রেখে গেলে ওরা যে ওকে নিয়ে যাবে। সোহিনী, আমার লক্ষ্মী সোনা, আয় মা, তোর মাথায় চুল বেঁধে দেই। কতবার বলেছি আমাকে বিরক্ত করো না। তুই বাচ্চা মেয়ে, তোকে কতবার বলেছি মার সাথে এভাবে কথা বলবি নে। এই বুড়ি, শুধু শুধু চেঁচিও না তো, তোমার কথাই আমার একেবারে মাথা ধরে যাচ্ছে। শাশুড়ি মা, আপনি কেন শুধু শুধু আমার মেয়েটাকে রাগিয়ে দিন বলুন তো? ওর এখন মন খারাপ, চুপচাপ বসে আছে। এই লাই দিয়ে দিয়ে তুমি মেয়েটার মাথা খেয়েছো। এক বেলা খেলে আরেক বেলা উপোস থাকতে হয়, আর সারা দিন তোর বায়না এটা চাই সেটা চাই। কেন রে, নিজের বাপটাকে একটু শান্তি দিতে পারিস নে? এই বুড়ি অনেক বেশি কথা বলে। আচ্ছা মা, বাবা কখন আসবে? বাবা তো বলেছিল আমাকে রথের মেলায় নিয়ে যাবে, কই এখনো তো এলো না। এক বেলা খেলে আরেক বেলা উপোস থাকতে হয়, আর সারা দিন তোর বায়না এটা চাই সেটা চাই। কেন রে, নিজের বাপটাকে একটু শান্তি দিতে পারিস না? আপনার তাতে কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়ে যত ইচ্ছা তত কেনাকাটা করবে। আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে। তোমার মেয়েকে মানিয়ে নিতে শেখাও। এমনও তো হতে পারে ওর একটা গরিব ঘরে বিয়ে হলো, তখন ওর চাহিদা ওর স্বামী পূরণ নাও করতে পারে। কখনোই না বুড়ি, আমি কোনো গরিব লোককে বিয়ে করব না। আমি বিয়ে করব এই রাজ্যের রাজকুমারকে।
দেখলেন তো মা, আমার মেয়ের নজর কত উঁচু। দেখবেন সত্যি সত্যি একদিন রাজকুমারের সাথে ওর বিয়ে হবে। কমলা, ও কমলা, কোথায় গেলে? এই দেখো, আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। কি ব্যাপার, এটা কি? বাচ্চা আবার কোথায় পেলে? দেখে তো মনে হচ্ছে মানুষের বাচ্চা। তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? এখন আবার এই মানুষের বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসেছো? রাগ করো না গো বউ, আর বলো না। নদীর ধারে বাচ্চাটা অসহায়ভাবে পড়ে কাঁদছিল। আমি আমার নিজের চোখের পানি আর সামলাতে পারলাম না, তাই তো বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এলাম। এখন থেকে ও আমাদের ছোট মেয়ে। ছোট মেয়ে মানে? না না, এই বাড়িতে একটাই মেয়ে, আর এটা হলাম আমি। এই বাড়িতে ওকে কিছুতেই থাকতে দেব না। তোমরা চুপ করো। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে, তাতে এত কথা কিসের? দে দেখি, বাচ্চাটাকে আমার কোলে দে। কেউ না দেখলেও আমি ওকে লালন পালন করব। একবার যখন বাচ্চাটাকে এনেই ফেলেছো, ওকে তোমার মায়ের কাছে দাও। তোমার মা বাচ্চাটাকে মানুষ করুক। আর মনে রেখো, এই মেয়ে বাড়ির মেয়ে নয়, বরং কাজের মেয়ে হয়ে থাকবে। এই বনলতা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগে বাড়ি থেকে বের হয়েছি। আমাকে আর কিছুক্ষণ এখানে থাকতে দাও। এই চমৎকার সকাল, বাড়িতে যেতে মন চাইছে না। না না, এখানে থাকতে হবে না বনলতা। তোমার মা এমনিতেই তোমাকে দু চোখে সহ্য করতে পারে না। যদি সে দেখে তুমি দেরি করে বাড়ি ফিরেছো, তোমার উপর দারুণ রেগে যাবে। মার সোহিনী দিদি সারাক্ষণ আমার উপর রেগে থাকে। এত সব ভেবে কিছুই হবে না। চলো, আমরা কিছুক্ষণ জঙ্গলে ঘুরে বেড়াই। এই যে শুনুন, আপনার কলসিতে কি একটু পানি হবে? দয়া করে আমাকে একটু পানি দিন, তৃষ্ণায় গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, এই তো আমি কলসিতে জল ভরে বাড়িতে ফিরছিলাম। বাহ, কি রূপবতী মেয়ে! এত রূপবতী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। যাক, ভালোই হলো, আমি আমার মনের মতো যোগ্য পাত্রী পেয়ে গেলাম। কিন্তু আমি যে রাজকুমার, এটা ওর কাছ থেকে গোপন রাখতে হবে। আচ্ছা, আপনি কে বলুন তো? এই রাজ্যে আপনাকে আগে কখনো দেখিনি। আমি একজন বণিক, জাহাজে করে ব্যবসা করতে যাচ্ছিলাম, আর আমার জাহাজ এখানেই ভিড়লো। ভাবলাম একটু জায়গাটা ঘুরে দেখি, তখন হঠাৎ করে পানির তৃষ্ণা পেয়ে গেল। আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম বণিক। এখন আমাকে বাড়ি ফিরতে হবে। আমার মা বাবা আমার জন্য দুশ্চিন্তা করছে। তোমাকে আমার খুব ভালো লেগেছে। দয়া করে যদি তোমার নামটা আমাকে বলতে। আমার নাম বনলতা। বনলতা, খুব সুন্দর নাম। বনলতা, তোমাকে প্রথম দেখাতে আমি খুব ভালোবেসে ফেলেছি। আমার বাবা মা অনেকদিন ধরে আমার জন্য পাত্রী খুঁজছে। যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। আমার বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। যা জিজ্ঞেস করার আমার বাবা মাকে জিজ্ঞাসা করুন। আমার বাড়ি কাছেই। এখন আমাকে বিদায় দিন। তুমি আমার মন কেড়ে নিয়েছো বনলতা। প্রথম দেখাতে তোমাকে এতটা ভালোবেসে ফেলবো ভাবতেও পারিনি। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মা, এই দেখো, মহারানী এতক্ষণে পানি নিয়ে ফিরেছেন। একবার লাঠিটা নিয়ে এসো। আজ ওকে মেরে যদি রক্ত বের না করি, আমার নামও সোহিনী না। হতচ্ছাড়ি, কোথা থেকে আমার কপালে এসে জুটেছিস? সারাদিন কোথায় ছিলি তুই? ঘরের সব কাজকর্ম ফেলে বাইরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে চলে গেলি? বিশ্বাস করো মা, আমি ইচ্ছে করে দেরি করিনি। আসলে নদীর ঘাটে আমার একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল। দেখলে মা, এই বয়সে কতটা লোভী হয়েছে। যেই দেখেছে একটা ধনী বণিক, সাথে সাথে একেবারে পেছনে লেগে পড়েছে। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। ওই বণিক নিজে থেকেই আমাকে বিয়ের কথা বলেছে। ওই বণিক আমাকে বিয়ে করতে চায়। কত বড় শখ! এখনো আমার বিয়ে হয়নি, ও নাকি বণিকের সাথে বিয়ে করবে। আমি বেঁচে থাকতে
কখনোই তুই ধনী বণিকের সাথে বিয়ে করতে পারবি না। যদি বিয়ে করতে হয় ওকে আমি বিয়ে করব। মেরো না মা, আমার বড্ড লাগছে। দয়া করে তুমি আমাকে আর মেরো না মা। বিয়ে করবে তাই না? তোর খুব শখ বিয়ে করার। তুই যদি বিয়ে করে এ বাড়ি থেকে চলে যাস তাহলে বাড়ির কাজকর্মগুলো কে করবে? তাছাড়া আমার মেয়ে সোহিনী থাকতে আমি তোকে কোনো বড় লোকের ঘরে বিয়ে করতে দেব না। তোমরা এসব কি করছো? বনলতাকে এভাবে মারছো কেন? না না, ওকে ছেড়ে দাও বলছি, এখনই ছেড়ে দাও, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলে এসেছে একেবারে বনমালা অন্তঃপ্রাণ। নিজের নাতনির প্রতি কোনো টান নেই, সারাক্ষণ শুধু বনলতা আর বনলতা। আপনি জানেন বনলতা কি করে বেড়ায়? সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বণিকের সাথে প্রেম করে বেড়াচ্ছিল, আর বণিক নাকি ওকে বিয়ে করবে। তাই নাকি? আমার বনলতার বিয়ের সম্বন্ধ এসেছে। এত আগুনের মতো রূপ কোনো বণিক পছন্দ না করে কি আর থাকতে পারে? বুড়ি, এখনো সময় আছে, এই বনলতাকে তুমি বোঝাও, তা না হলে কিন্তু তোমাকে আর বনলতাকে আমি একসাথে বাড়ি থেকে তাড়িয়ে দেব। একবারে নিজের দিকে তাকিয়ে দেখেছিস তোর কোনো দিন বিয়ে হবে না। তোর মতো কুৎসিত দেখতে মেয়েকে এ পৃথিবীর কেউ বিয়ে করবে না। এত বড় কথা আমাকে বলতে পারলে আমিও দেখব ওই বণিকের সাথে কার বিয়ে হয়। আজ আর কিছুতেই বাড়ি ফিরবো না। এত অন্যায় অপমান আমি আর নিতে পারছি না। প্রয়োজন হলে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আরে বাহ, এই ফুল গাছটা দেখতে কতই না সুন্দর, একেবারে লাল টকটকে ফুল। যাই, ফুল আমি ছিঁড়ে নেই। দয়া করে আমাকে ছিঁড়ো না, আমার গায়ে হাত দিলে আমার তীব্র ব্যথা হয়। এবার বলো দেখি তোমার কি চাই, আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। না না, আমি তোমার গায়ে হাত দেব না, ভয় পেও না, আর তোমাকে আমাকে কিছুই দিতে হবে না। তুমি চাইলে আমাকে ছিঁড়ে ফেলতে পারতে, যেহেতু তুমি আমার গায়ে হাত দাওনি, আর তাই আমি তোমাকে একটা উপহার দেব। এ কি করে সম্ভব? আমার গায়ে এতগুলো গয়না কোত্থেকে এলো? নাও বন্ধু, এ আমার তরফ থেকে তোমার জন্য উপহার। আসলে আমি কোনো সাধারণ ফুল গাছ নই, একটা সাধু আমাকে মন্ত্র বলে এখানে পুঁতে রেখেছে, আর তাই আমি একটা জাদুর গাছে পরিণত হয়েছি। এই গয়নাগুলো নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, তোমার বিয়েতে সোনাগুলো কাজে লাগবে। কি রে, কোথা থেকে ফিরছিস তুই? আর তোর গায়ে এতগুলো সোনার গয়না কোথা থেকে এলো? নিশ্চয়ই বিয়ের জন্য চুরি করে এনেছিস। ও মা, দেখে যাও তোমার বনলতা কি কাজ করেছে। এ কি, এতগুলো সোনার গয়না তুই কোথায় পেলি? ও মা, আমার উপর রাগ করো না। আমি জঙ্গলে যখন হেঁটে যাচ্ছিলাম তখন একটা জাদুর গাছ দেখলাম। সেই জাদুর গাছের একটা ফুল আমার সাথে কথা বলে উঠলো, আর গয়নাগুলো সে আমার বিয়ের জন্য উপহার দিয়েছে। দে, আমাকে সবগুলো গয়না দিয়ে দে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কত বড় সাহস! তুই আমার ফুল গাছের কাছ থেকে গয়না চেয়ে এনেছিস, আবার সেই গয়নাগুলো গায়ে জড়িয়ে রেখেছিস। তুই জানিস না আমার অনুমতি ছাড়া এই ফুল গাছের কাছে যাওয়া নিষেধ। বিশ্বাস করুন বাবা, আমি কোনো কিছু চেয়ে আনিনি, ওই ফুল গাছ নিজেই আমাকে গয়না দিয়েছে। বাবা, ও বাবা, আমার প্রণাম গ্রহণ করুন। এই মেয়েটা একটা চোর, ও অনেক খারাপ কাজ করে বাবা, আপনি ওকে শাস্তি দিন। দেখলেন তো কিভাবে আপনার ওখান থেকে গয়নাগুলো নিয়ে এলো। আরে বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তুই, একদম সত্যি কথা বলেছিস। এই চোর মেয়েটাকে একটা শাস্তি দিতেই হবে। না বাবা, দয়া করে আমাকে কোনো শাস্তি দেবেন না। আমি কোনো অপরাধ করিনি, আমার কথা বিশ্বাস করুন।
আমার গাছের কাছে গিয়ে তুই গয়না চেয়ে এনেছিস, এখন আমি নিজেই তোকে একটা ফুল গাছ বানিয়ে দিলাম। এবার বুঝবি কত ধানে কত চাল। একদম ঠিক কাজ করেছেন বাবা, ওর মতো মেয়ের এমন শাস্তি পাওয়া উচিত। ও বাবা, আমার মেয়েটাকে আপনি একটু সুন্দরী করে দিন বাবা, আপনার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। তোর মেয়ে আমাকে সত্যি কথা বলে আমার কাজে সাহায্য করেছে, আর তাই তার রূপ আর সৌন্দর্য আমি বাড়িয়ে দিচ্ছি। ওকে আমি দেখতে একদম এই মেয়েটার মতোই করে দেব, কারণ বনলতা সত্যিই খুব সুন্দরী ছিল। এ কি সোহিনী, তুই তো দেখতে একদম বনলতার মতো হয়ে গেছিস। আরে বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোকে। যাক, ভালোই হলো, আমার ঘাট থেকে একটা আপদ দূর হয়েছে, আর তুই দেখতে বনলতার মতোই হয়ে গেছিস। ও মা, ভালোই হলো, এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না। বণিক আমাকে বনলতা মনে করে নিশ্চয়ই বিয়ে করবে। এবার যেভাবেই হোক বণিককে আমার বিয়ে করতেই হবে। এ কি হয়ে গেল? হায় হায়, ভালো হবে না, তোমরা কেউ ভালো থাকবে না। আমার বনলতার এত বড় সর্বনাশ করে ভাবছো তোমরা মা মেয়ে সুখে থাকবে? এ কখনোই হবে না। সৃষ্টিকর্তা তোমাদের ঠিক শাস্তি দেবেন। দাদিমা, ও দাদিমা, তুমি কেঁদো না, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তোমার চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয়। বলি শাশুড়ি মা, খেয়ে দে, আপনার কি কোনো কাজ নেই নাকি? এই সাত সকালে গাছের কাছে এসে কথা বলছেন। তোমরা মা আর মেয়ে মিলে মিথ্যাচার করছো, প্রতারণা করছো। তোমাদেরকে এই পাপের শাস্তি পেতেই হবে। কথায় বলে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনার এসব অভিশাপে আমার কিছুই হবে না। আমার মেয়েকে আমি ঠিক বণিকের সাথেই বিয়ে দেব। ছি মা, তুমি এত বড় অনাচার করতে পারলে? ছোটবেলা থেকেই আমি তোমাকে মায়ের মতো সম্মান করেছি, আর তুমি কিনা আমার এত বড় ক্ষতি করলে। তুই আজকাল বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিস। সোহিনী, এই সোহিনী, এক গ্লাস গরম জল নিয়ে আয়, ওকে একটু শাস্তি দিতে হবে। নাও মা, এই জলটুকু নাও, আর এই জলটুকু ওর গায়ে ঢেলে দাও। গাছ হয়ে গিয়েছে, এরপরও ওর তেজ কমেনি। খবরদার বলছি বৌমা, এত বড় অন্যায় তুমি করো না। ওর গায়ে তুমি গরম জল ফেলে দিও না বৌমা। দোহাই তোমার মা, আমার গায়ে গরম জল ঢেলে দিও না। আমি কথা দিচ্ছি আর একটা শব্দও করব না। তোকে একটা শিক্ষা না দিলে আমি মন থেকে শান্তি পাচ্ছি না। তোর জন্য না আবার আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়। আমাকে বিশ্বাস করো মা, আমি আর একটা কথাও বলবো না। আমি সব সময় চুপ করে থাকবো। তোমরা আমার সাথে যতই অন্যায় করো না কেন, তোমরা আমার নিজেদেরই লোক। আমি কখনোই আমার বোনের বিয়ে ভাঙতে পারবো না। আহ, পড়ে গেলাম, আমি পড়ে গেলাম। কে আছো? আমাকে বাঁচাও। বেশ হয়েছে, একেবারে উচিত কাজ হয়েছে। শোন, যখন বণিক আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তুই মুখ দিয়ে একটা কথাও বের করবি না। যদি কথা বলিস তাহলে তোকে আমি জ্বালিয়ে মারবো। কাঁদিস না দিদি ভাই, দেখবি একদিন ওরা ঠিক ওদের পাপের শাস্তি পাবেই। এই তো আমার রাজকুমার আমার কাছে ফিরে এসেছে। কেমন আছিস বাবা? সেই যে শিকারে বের হয়েছিস, এত দেরি হলো ফিরতে। শুধু কি স্বীকার করেছি মা, আমি তোমার জন্য মনের মতো বউ খুঁজে পেয়েছি। কতদিন ধরে তুমি বলেছিলে ছেলের বউ দেখতে চাও, এবার তোমার মনের আশা পূরণ হবে। সত্যি বলছিস? সত্যি তুই আমার বৌমাকে খুঁজে পেয়েছিস? কত দিনের ইচ্ছে,
আমি আমার প্রাসাদে একটা সুন্দরী মেয়েকে বউ করে আনবো। হ্যাঁ মা, আমি তোমার মনের মতো যোগ্য বউ খুঁজে পেয়েছি। তাছাড়া ও দেখতেও ভীষণ সুন্দরী। আর দেরি করো না মা, তোমরা ওর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আরে দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হোস না। তোর বাবাকে বলে সোনা দানা হীরা জহরত দিয়ে আমি আমার বৌমাকে দেখতে যাব। আমার একমাত্র ছেলের বউ বলে কথা, খালি হাতে তো তাকে দেখা যায় না। জানো মা, তোমার বৌমা এখনো জানে না আমি রাজকুমার। আমি ওর কাছে আমার সত্যিটা লুকিয়েছি। দুষ্টু ছেলে আমার, বেশ করেছিস। আমার বৌমা এবার জানতে পারবে সে কত বড় ভাগ্যবতী। এ কি, এ তো বণিক নয়, এ তো রাজকুমার আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তার মানে আপনি আমার মেয়ের সাথে মিথ্যে কথা বলেছিলেন রাজকুমার। ক্ষমা করবেন, আমি আমার সত্যিকারের পরিচয়টা আপনার মেয়েকে দিতে চাইনি। আজ আমি আমার মাকে সাথে করে নিয়ে এসেছি। ও মা, দেখো, ওই হচ্ছে বনলতা। আমি ওকে ভালোবেসেছি। তোমরা এবার নিজেদের ভিতরে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করো। এ তো মেঘনা চাইতেই জল। তার মানে আমি রাজকুমারের বউ হতে চলেছি, আমি এ রাজ্যের রানী হব। ছোটবেলা থেকেই তো আমার এমনটাই ইচ্ছে ছিল। তার মানে আমার মেয়ের রাজকুমারের সাথে বিয়ে হতে চলেছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের ভাগ্য শেষ পর্যন্ত কিনা এত সুখ লিখে রেখেছিলে। শুধুই কি রাজকুমার, আমার ছেলে খুব ভালো মানুষ। দেখবেন আপনার মেয়েকে ও খুব ভালো রাখবে। আর বনলতা মা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি দেখতে অপূর্ব সুন্দরী। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে সামনের মাসেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। ভালো হবে না, তোদের কারো ভালো হবে না। এবার বুঝবি মজা কাকে বলে। তোরা তোদের পাপের শাস্তি একদিন ঠিক পাবি। এ কি, উনি এসব কি বলছেন? উনি এভাবে চিৎকার করে কাকে অভিশাপ দিচ্ছেন? আর বলবেন না, উনি একজন পাগল মহিলা। কোথা থেকে যে আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে, বের করেও দিতে পারছি না। আপনি উনার কথায় কিছু মনে করবেন না। আসলে বয়স হয়েছে তো, উনার মাথা ঠিক নেই। বিশ্বাস করো, আমরা উনাকে ঠিক মতো চিনি না। আসলে আমাদের বাড়িতে উনি আশ্রিতা থাকেন। শেষ পর্যন্ত তুমি আমাকে একেবারে আশ্রিতা বানিয়ে দিলে। ছি ছি, এসব শোনার আগে আমার মরণ হলো না কেন? যা তো বনলতা, তুই উনাকে নিয়ে ঘরে যা। আমি বরং রানী আর রাজকুমারের সাথে কথাটা সেরে ফেলি। যাব না, আমি কোথাও যাব না। সব সত্যিটা প্রকাশ করেই আমি এখান থেকে যাব। একটু অপেক্ষা করো বনলতা, উনি কি যেন একটা বলছেন। আমার তো মনে হচ্ছে তোমরা আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ। আর এই বুড়িমা আমাদেরকে সত্যিটা জানাতে চাইছেন। না না, কি বলছেন এসব? আমি আবার আপনার কাছ থেকে কি লুকাবো? চলো, তুমি আমার সাথে ঘরে চলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সময় নষ্ট করছো আর আজে বাজে কথা বলে যাচ্ছ। হে বিধাতা, তুমি আমাকে কোন শাস্তি দিচ্ছ? নিজের বোনের সাথে রাজকুমারের বিয়ে ঠিক হচ্ছে, অথচ আমি দূর থেকে সবকিছুই দেখছি। আমার কিছুই করার নেই। বনলতা, ও বনলতা, আমি ভেবেছিলাম তোমার সব দুঃখ এবার দূর হয়ে যাবে, কিন্তু না, তোমার দুঃখ আরো বেড়েই চলেছে। আমার কি ইচ্ছে করছে জানো, রাজকুমারকে সব সত্যিটা বলে দেই। না না সুখ পাখি, খবরদার, এই কাজ একদম করবে না। হাজার হলেও সোহিনী দিদি আমার বোন। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। সোহিনী দিদির বাবা যদি আমাকে আশ্রয় না দিত, আমি কোথায় যেতাম? তা সত্যি, কাঠুরিয়া মারা যাওয়ার পর কাঠুরিয়ার মা তোমাকে লালন পালন করেছে। বৃদ্ধ বুড়িমা তোমাকে খুব ভালোবাসে। সে তার নিজের নাতনি সোহিনীকেও এতটা ভালোবাসে না। সেটাই তো বলছি,
আমি তো এটাও জানি না আমার বাবা মা কে, কি তাদের পরিচয়। একদিক থেকে ভালোই হয়েছে সুখ পাখি, আমার তো আর রাজকুমারের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। বংশ পরিচয়হীন একটা মেয়েকে সে কেনই বা বিয়ে করবে? কিন্তু এখন যেটা হয়ে গেল সেটা একদম ঠিক হয়নি। সোহিনী ছলনা করে তোমার রূপ নিয়ে রাজকুমারকে বিয়ে করছে, কিন্তু যদি কখনো তার আসল রূপ বেরিয়ে পড়ে রাজকুমার তাকে ছুঁড়ে ফেলে দেবে। আমার যতই কষ্ট হোক না কেন, আমি মন থেকে চাই ওরা ভালো থাকুক। ঠিক হয়েছে, একেবারে উচিত কাজ করেছি। কত বড় সাহস, তোর কাছ থেকে গয়না নিয়ে গেছে। ওই মেয়েটাকে আমি চরম শাস্তি দিয়েছি। কি বলছেন সাধু বাবা? আমার কাছ থেকে গয়না নিয়ে গেছে মানে? আমার কাছ থেকে কেউ গয়না নিয়ে যায়নি, বরং আমি তাকে জোর করে গয়না দিয়েছিলাম। বানিয়ে বানিয়ে আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। ওই চোর মেয়েটার হয়ে তুই আমার কাছে সাফাই গাইছিস। আমি ওকে উপযুক্ত শাস্তি দিয়ে এসেছি। ওকে জাদু করে আমি ফুল বানিয়ে ফেলেছি। এটা আপনি কি করেছেন সাধু বাবা? আপনি মস্ত বড় ভুল করে ফেলেছেন। ওই মেয়েটার সত্যি কোনো দোষ ছিল না। বনলতা খুব ভালো মেয়ে। আমি ওকে ওই গয়নাগুলো উপহার দিয়েছিলাম, ও আমাকে বারবার নিষেধ করেছে। এ কি করলাম আমি? তবে কি আমি কোনো ভুল করলাম? না জেনে বুঝে মেয়েটাকে এত বড় শাস্তি দিলাম আমি। বনলতা সত্যি খুব ভালো মেয়ে সাধু বাবা। ছোটবেলা থেকেই সে এই কাঠুরিয়া পরিবারে বড় হয়েছে। জানেন সাধু বাবা, ওর নিজের বাবা মা নেই, কাঠুরিয়া ওকে কুড়িয়ে পেয়েছিল। হায় হায়, আমি এটা কি করলাম? না না, আমি এখনই কাঠুরিয়ার বাড়িতে যাব আর নিজের ভুলগুলো সংশোধন করব। এভাবে আর চলতে পারে না। কেউ আছো? আমি বনলতাকে খুঁজছি। ভীষণ ভুল করেছি আমি। আজই ওকে মুক্ত করতে হবে। ও সাধু বাবা, এত উত্তেজিত কেন? কি হয়েছে? আমাকে বনলতার কাছে নিয়ে চলো। আমি ভুল করেছি। ও চোর নয়, ও নির্দোষ। আমাকে সঙ্গে সঙ্গে। ও তাই নাকি? তবে আপনি এখন এই ভুলটা ঠিক করবেন? হ্যাঁ, ওকে এখনই ঠিক করে দেব আমি। বনলতা কোথায়? আমাকে দেখতে দাও। তোমার ক্ষমা করতে দেরি হয়ে গেছে সাধু বাবা। তুমি যদি বনলতাকে ফিরিয়ে দাও তাহলে আমার মেয়ের কি হবে? রাজকুমারের সাথে তার তো বিয়ে ভেঙে যাবে। তোমরা এমন পাপ করবে না। আমাকে যেতে দাও। দরকার হলে আমি প্রাণ দিতেও রাজি, কিন্তু এই অন্যায় কিছুতেই চলবে না। মা, এক মুহূর্ত দেরি করো না, এই সাধুটাকেই বন্দি করে রাখো, না হলে সব শেষ। কি বলছো তুমি? আমরা কাউকে সত্যিটা জানতে দেব না। রাজকুমারের সাথে সোহিনীরই বিয়েটা হবে। তুমি বনলতাকে বাঁচাতে পারবে না সাধু। সাধু বাবা, আপনি পালানোর চেষ্টা করবেন না। আজ থেকে আপনি বন্দী। যতদিন না আমাদের বিয়ে হয়ে যায় আপনাকে এখানেই থাকতে হবে। আর যদি কারো কাছে বলে দেন তাহলে আমরা আপনাকে মাটির নিচে পুঁতে দেব। এ কি মহাপাপ করছো তোমরা? সত্যি কোনোদিনও চাপা থাকে না। একদিন তোমরা ঠিক শাস্তি পাবে। চুপ! তোমার জাদুতে বনলতা গাছ হয়ে থাকলেই ভালো, এখন সে আর মানুষ হবে না। এ সৃষ্টিকর্তা, কেউ কি শুনছো আমাকে? কেউ কি আছে? বনলতা, তুমি কি বেঁচে আছো মা? যদি বেঁচে থাকো সাড়া দাও। আজ 3 দিন হলো তুমি এই বাড়িতে বিয়ে করে এসেছো। তোমার মায়ের কাছে শুনেছি তুমি নাকি খুব ভালো রান্না করো।
আজকে সবার জন্য তুমি রান্না করবে। এ কি, এই রানী তো আমাকে রান্না করতে বলছে। আমি তো রান্নার রও জানি না। বাড়িতে সব সময় বনলতা রান্না করত। এখন আমি কি করি? হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, বনলতা খুব ভালো রান্না করে। দেখবে রান্না করে খাইয়ে আমাদের সবার মন জয় করবে। কিন্তু বনলতা এভাবে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? ইয়ে মানে রানীমা, আমি খুব ভালো রান্না করতে পারি, কোনো অসুবিধা নেই। আজ আমি সব রান্না আমার হাতে করব। ঠিক আছে মা, আমি একটু রাজ্যের কাজে বাইরে যাচ্ছি, ফিরে এসে তোমাদের সাথে কথা হবে। শোনো বনলতা, আমার বাবা মা কিন্তু দুজনে খেতে খুব পছন্দ করে। তুমি খুব মনোযোগ দিয়ে রান্না করবে, কেমন? হে প্রভু, আমার মেয়েটার কপালে যে তুমি এত সুখ লিখেছিলে তা কে জানতো। শেষ পর্যন্ত আমার মেয়ে রাজবাড়ির বউ হয়েছে। মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করছে। ওখানে গেলে নিশ্চয়ই অনেক ভালো ভালো খাবার দাবার খেতে পারবো। তোমার মতো লোভী মেয়ের কখনোই ভালো হবে না। দেখবে তোমার মেয়ের আসল চেহারা একদিন ঠিকই ধরা পড়বে। তাছাড়া তোমার মেয়ে তো কোনো কাজ কর্মই পারে না, না পারে রান্না বান্না, না পারে ঘরের কাজ। সে কখনোই রানীমার মন জয় করে চলতে পারবে না, তাই না? আচ্ছা মা, আপনার কি লজ্জা করে না? নিজের নাতনিকে এভাবে অভিশাপ দিচ্ছেন। অনেক আগে থেকেই দেখে আসছি আপনার সব ভালোবাসা শুধু বনলতার জন্যই। সোহিনীকে আপনি একদম সহ্য করতে পারেন না। ও দাদিমা, তোমরা আমার জন্য শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি করো না। আমার বোনের বিয়ে হয়ে গেছে, আমি মনে মনে অনেক খুশি হয়েছি। ও ভালো থাকলেই আমি খুশি হব। খুশি হবি না ছাই? তুই কি ভেবেছিস তোর মনের কথা আমি জানি না? তোর পেটে পেটে খালি হিংসে। তুই কখনোই চাস না আমার মেয়ে ভালো থাকুক। বিশ্বাস করো মা, আমি সব সময় ওর ভালো চাই। তোমরা আমাকে ঠকাতে পারো, কিন্তু আমি কখনোই তোমাদের অমঙ্গল চাই না। তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, সাধু বাবার কোনো অযত্ন করো না। তার তো কোনো দোষ নেই, উনি যা করেছেন না বুঝেই করেছেন। একদম ঠিক কথা বলেছিস। ওই বুড়ো হাবড়াটাকে মেরে ফেলা যাবে না। ওর মাধ্যমে আমার অনেক কাজ হাসিল করতে হবে। যাই, ওই বুড়োটাকে দুটো খেতে দিয়ে আসি। যাক, খাবার দেখে তো মনে হচ্ছে খাবার অনেক সুস্বাদু হয়েছে। তাছাড়া তুমি অনেক কিছু রান্না করেছো। দাও দাও, আমি চুপ করে বসে থাকতে পারছি না। হ্যাঁ মা, আমি শুধুমাত্র চেষ্টা করেছি। একবার খেয়ে দেখুন রান্নাগুলো কেমন হলো। তুমি যে এত কিছু রান্না করতে পারো আমি সেটা জানতামই না। যাক, আজকে সবার মন তুমি জয় করে নিয়েছো। খাবারগুলো খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। ওয়াক্থু, এটা কি খাবার? এটা কি খাবার? এত তেল ঝাল মশলা, ছি ছি, খাবারটা একেবারে মুখে দেয়া যাচ্ছে না। তুমি এত বড় হয়েছো, এখনো একটা সামান্য তরকারি রান্না করতে শেখোনি? বিশ্বাস করুন মা, আমি খুব মজা করে তরকারি রান্না করেছিলাম। জানি না খাবারগুলো কি করে এমন হয়েছে। তুমি আমাকে এভাবে কেন মিথ্যে কথা বললে বনলতা? তুমি তো বলেছিলে তুমি খুব ভালো রান্না করো। আমি আমার বাবা মায়ের কাছে কতই না ছোট হয়ে গেলাম। ইস, এতক্ষণ কান্নার অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। যাক, খুব ভালোই হয়েছে। আমাকে দিয়ে আর রান্নাই করাবে না। এখন খেয়ে দেখ আমার রান্না কেমন হয়েছে। আজকের পর থেকে আর কোনো দিন আমাকে নিশ্চয়ই রান্নাই করতে বলবে না। বাহ, ফুলগুলো কত সুন্দর। যাই, একটা ফুল ছিঁড়ে নিই, হাতটা একেবারে নিষ্পিস করছে।
ছোট রানী, এ কি করছেন আপনি? না না, এই বাগানের ফুলগুলো ছিঁড়বেন না। রানীমা জানতে পারলে খুব রাগ করবে। এই ফুলগুলো রানীমা নিজ হাতে লাগিয়েছেন। তোমার সাহস তো কম নয়। সামান্য একটা মালি হয়ে আমাকে তুমি আদেশ করছো আমি 100 বার এই ফুলগুলো ছিঁড়বো, তাতে তোমার কি? আপনি ভুল করছেন ছোট রানী। আপনি অন্য ফুল ছিঁড়েন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই গোলাপ ফুলগুলো রানীমা নিজ হাতে লাগিয়েছেন। এখানকার গোলাপ ফুলগুলো তার খুব প্রিয়। তোমার রানীমাকে আমি একদম ভয় পাই না। তোমরা তাকে ভয় পেতে পারো, কিন্তু আমি তাকে একটুও ভয় পাই না। আমি এই ফুলগুলো এখনই ছিঁড়বো, দেখি তোমার রানীমা আমাকে কি বলে। দেখলে তো আমাকে আদেশ করার ফল কত ভয়ঙ্কর হয়। এই ফুলগুলো আমি নষ্ট করে ফেলেছি। এবার তোমার রানীমাকে তুমি জবাবদিহি করবে। সে তোমাকে নিশ্চয়ই অনেক অপমান করবে। এইটা আপনি একদম ঠিক কাজ করেননি। এই ফুল ছেঁড়া খুব অপরাধ। এই ফুলগুলো গাছে কত সুন্দর লাগছিল, আর আপনি এগুলো নষ্ট করে ফেললেন। এই যে বুড়ো, নাও, এখানে সামান্য খাবার আছে, ভাত আর মাছ এনেছি। এই খাবারটুকু খেয়ে আমাকে উদ্ধার করো। তুই আবার আমার জন্য আমিষ এনেছিস? আমি অনেকদিন হয়ে গেল আমিষ খাওয়া ছেড়ে দিয়েছি। এতে আমার সাধনা ক্ষতিগ্রস্ত হয়। যা, এসব খাবার আমি খাবো না। খেতে পারছো এটাই বেশি। যা আছে সোনামুখ করে খেয়ে নাও। আমি তোমার জন্য আলাদা কোনো খাবার বানাতে পারবো না। তোমাকে যে দুবেলা খেতে দিচ্ছি, এটাই অনেক কিছু। আমাকে আটকে রেখে তুই খুব খারাপ কাজ করছিস। একদিন তোকে এর শাস্তি পেতেই হবে। আর তোর মেয়েকেও আমি অনেক বড় শাস্তি দেব। সে আশা তোমার কোনো দিন পূরণ হবে না। এই বন্ধ ঘর থেকে তুমি কোনো দিন মুক্তি পাবে না। আর আমি বনলতাকেও মেরে ফেলবো। আজকে আমার একটা ভুলের জন্য বনলতা কত বড় শাস্তি পাচ্ছে। যা করার সবকিছু আমিই করব। যেভাবেই হোক বনলতাকে আমার উদ্ধার করতেই হবে। কি ব্যাপার মালি? এই সাত সকালে তুমি আমার এখানে? কি হয়েছে কি? আর তুমি এভাবে কাঁদছো কেন? রানীমা, আমি খুব বড় একটা অন্যায়ের সাক্ষী হয়েছি। কালকে কালকে ছোট রানী, বনলতা, আমি এসব কথা মুখে আনতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন রানীমা। ছোট রানীর কি হয়েছে? স্পষ্ট করে বলো। বনলতা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে নাকি? না না, এটা আমি একদম সহ্য করব না। রানীমা, আমি কিছুই করতে পারিনি। আপনার নিজের হাতে লাগানো গোলাপ গাছগুলো, যেগুলো আপনি সন্তান স্নেহে আগলে রেখেছিলেন, সেই গাছের ফুলগুলো ছোট রানী ছুঁড়ে ফেলে দিয়েছে, পা দিয়ে মারিয়ে নষ্ট করে দিয়েছে। কি বললে? বনলতা আমার বাগানের ফুলগুলো ছিঁড়েছে? জি রানীমা, আমি অনেক বুঝিয়েছিলাম, বলেছিলাম রানীমা খুব রাগ করবেন, এই ফুলগুলো তার খুব প্রিয়। কিন্তু ছোট রানী আমার কোনো কথা শুনেননি, বরং আমাকে বলেছেন এই ফুল 100 বার ছিঁড়বো, তাতে তোর কি? একজন রাজকুমারের বউ হয়ে এত অহংকার! সে কি ভাবছে রাজবাড়ির নিয়ম কানুন তার জন্য নয়? না না, এত বড় অন্যায় আমি কখনো মেনে নেব না। শুধু কি তাই, এরপর ছোট রানী ফুলগুলো মাটিতে ফেলে পা দিয়ে পিষে হাসতে হাসতে বললেন, এবার তোমার রানীমাকে কি জবাব দেবে? এত বড় দুঃসাহস! রাজকুমারের বউ হয়ে এ আচরণ তো সম্পূর্ণ অসম্মান। দাঁড়াও, আমি রাজকুমারকে সব সত্যিটা খুলে বলবো। ও নিজের পছন্দে বিয়ে করেছে, এত বড় ভুল সে কি করে করলো? রানীমা, আমি কোনো শাস্তি চাই না, আমি শুধু চাই আপনি সত্যিটা জানুন। আপনার এত আদরের বাগান, এটা নষ্ট হওয়া যে আমি সহ্য করতে পারিনি।
তাই আপনাকে বলতে এলাম। তুমি ঠিক করেছো মালি, তুমি সত্যের পথ বেছে নিয়েছো। আজই আমি রাজকুমারকে ডাকছি। রাজ পরিবারে এসে কেউ শিষ্টাচার ভুলে গেলে তাকে শিক্ষা দিতেই হবে। কি ব্যাপার রাজকুমার, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন, ঘরে চলুন। আমি ঘরে বসে একা একা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। বনলতা, তুমি কেন আমার সাথে মিথ্যে কথা বললে? তুমি তো আমাকে বলেছিলে তুমি খুব ভালো রান্না করতে পারো, অথচ আমার বাবা মা আজকে তোমার উপর খুব অসন্তুষ্ট হয়েছে। আমি আপনার সাথে কোনো মিথ্যে কথা বলিনি। আমি খুব ভালো রান্না করেছিলাম, কিন্তু জানি না খাবারের মধ্যে কে কি মিশিয়ে দিয়েছে। এইসব তুমি কি বলছো পাগলের মতো? তোমার রান্না করা খাবারে কে কি মিশিয়ে দেবে বলো? নিজে খারাপ রান্না করেছো আর এখন নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছো। তাহলে কে ফুলগুলো নষ্ট করলো বলো? তা তো আমি জানি না রাজকুমার, শুধু এতটুকু বলতে পারি, আমি এই রাজ্যে এসেছি এটা অনেকেই পছন্দ করছে না। এমনকি রানীমাও আমাকে মন থেকে মেনে নেয়নি। তাই হয়তো কোনো দাসীকে দিয়ে আমার খাবারগুলো নষ্ট করিয়েছে। না না, আমি তোমার কথায় একটাও বিশ্বাস করি না। তাছাড়া কোনো দাসীর এত বড় সাহস হয়নি যে আমার মায়ের লাগানো ফুল গাছ নষ্ট করবে। আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছি রাজকুমার। আপনার হাত ধরে নিজের পরিবার ছেড়ে এখানে এসেছি। দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না। ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত আছে। তুমি এখন থেকে খুব ভালো রান্না করবে। এই রে, রাজকুমার তো আমাকে রান্না করতে বলছে, কিন্তু আমি তো রান্না করতেই জানি না। বাড়িতে বনলতা সবসময় রান্না করত, এখন আমি কি করি? কি ব্যাপার, এইভাবে হা করে দাঁড়িয়ে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও, তুমি এখন থেকে ভালো করে রান্না করবে কিনা? আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি কোনো কিছু ভাববেন না। এখন থেকে আমি খুব ভালো করে রান্না করব। এবার চলুন আমরা ঘুমোতে যাই। কি ব্যাপার মা, কি হয়েছে? তোমাকে এত বিচলিত দেখা যাচ্ছে কেন? রাজকুমার, তুমি তোমার স্ত্রীর দিকে নজর রেখো। ও কিন্তু অনেক বড় বড় অন্যায় করছে। এসব কিন্তু একদম ঠিক নয়। সে আবার কি করলো মা? আজ সে মালিককে খুব অপমান করেছে। আর শুধু অপমান নয়, আমার নিজের হাতে লাগানো গোলাপ ফুলগুলো ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে নষ্ট করেছে। কি, গোলাপ ফুল? মা, আপনি নিশ্চিত? না না, বনলতা এমন করার মানুষ নয়। আমি নিশ্চিত মালি নিজ চোখে দেখেছে, আর মালি মিথ্যা বলার মানুষ না। এটা তো খুবই অন্যায়। বনলতা এমন আচরণ করবে আমি কখনোই ভাবিনি। তুমি ওকে বোঝাও রাজকুমার, রাজ পরিবারে এসে এভাবে সবাইকে অসম্মান করলে চলবে না। ঠিক আছে মা, আমি ওর সাথে কথা বলবো। বনলতা, তুমি কি মালিককে অপমান করেছো? আর কেন আমার মায়ের ফুলগুলো নষ্ট করলে বলো? আবার নতুন অভিযোগ? আমাকে নিয়ে সবাই এত বাজে কথা কেন বলে বলো তো? আমি এই ব্যাপারে কিছুই জানি না। তোমার মিথ্যে কান্না এবার বন্ধ করো। মালিক সব দেখেছে, সে মিথ্যে বলবে না। আমি জানতাম এই বাড়িতে কেউ আমাকে পছন্দ করে না, সবাই শুধু দোষ খোঁজে। আমি ফুল ছিঁড়েছি, কেন করব আমি? আমি কি পাগল? তাহলে মালি মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, নিশ্চয়ই রানীমার কাছে নিজেকে ভালো দেখানোর জন্য মালি এসব বানিয়ে বলেছে। আর রানীমা আমাকে কোনোদিন মন থেকে মেনে নেয়নি। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি।
কি হঠাৎ করে এমন ঝড় শুরু হলো কেন? এই ঝড়ের মধ্যে তো আমার এই নরম দেহটা টিকে থাকতে পারবে না। এখন কি করব আমি? আহ, খুব ব্যথা করছে। তবে কি এই ঝড়টা আমাকে উড়িয়ে নিয়ে যাবে? সারা গায়ে কি তীব্র যন্ত্রণা! ব্যথায় আমার জীবনটা একেবারে বের হয়ে যাচ্ছে। ঝড়ে শরীরটা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার মৃত্যু ঘটবে। এ কি, এই ফুল গাছটা এভাবে পড়ে আছে কেন? আহারে, ঝড়ে গাছটার কি বেহাল অবস্থা হয়েছে। সারা শরীরটা একেবারে দুমড়ে মুচড়ে গেছে। যাই, আমি বরং এটাকে সাথে করে নিয়ে প্রাসাদে নিয়ে যাই। মা তো ফুল গাছের চারা খুব পছন্দ করে। হে প্রভু, এ তো রাজকুমার। রাজকুমার এখানে কি করে এলো? আর রাজকুমার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? না না, আমি কিছুতেই আমার পরিচয় রাজকুমারকে দেব না। তাহলে আমার বোনের সংসারটাই ভেঙে যাবে। মা, ও মা, কোথায় গেলে? দেখো, আমি তোমার জন্য কি এনেছি। কি ব্যাপার রাজকুমার, হঠাৎ চারা নিয়ে এসেছো? তোমার স্ত্রী ওই দিন আমার গোলাপ ফুলগুলো নষ্ট করেছিল বলে আজ আমার জন্য উপহার এনেছো? মা, তুমি ভুল বুঝছো। হয়তো তোমাকে কেউ মিথ্যে কথা বলেছে। বনলতা এই কাজ করেনি। শেষ পর্যন্ত কিনা তুমিও বউয়ের গোলাম হয়ে গেলে? তোমার কাছ থেকে এটা আশা করিনি রাজকুমার। কেউ আমাকে কোনো মিথ্যা কথা বলেনি। সত্যি বনলতা এই কাজটা করেছে। নাও মা, এই গাছটা বাগানে লাগিয়ে দাও। দেখবে এখানে অনেক ফুল ধরবে। ধন্যবাদ রাজকুমার, তুমি আমার জন্য একটা উপহার এনেছো। কিন্তু মনে রেখো, তোমার স্ত্রীকে এখন থেকে তোমাকে সাবধানে রাখতে হবে। এরপর যদি সে কারো সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আমি ওকে প্রাসাদ থেকে বের করে দিতে বাধ্য হব। হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! প্রচন্ড ঝড়ে আমার নাতনিটাকে উড়িয়ে নিয়ে কোথায় ফেলেছে জানি না। ও বেঁচে আছে নাকি মরে গেছে? শেষ পর্যন্ত এই আপদ চিরতরে আমার ঘাড় থেকে দূর হলো। খুব ভালো হয়েছে বাপু। ঝড় ওকে একেবারে নিয়ে পানিতে ফেলে দিক, যাতে করে ভেসে ভেসে অনেক দূরে চলে যায়। আমার মেয়ের জীবনটা এতে রক্ষা হয়। তুমি চুপ করো তো বৌমা। পাপ বাপকেও ছাড়ে না। দেখবে তুমি তোমার পাপের শাস্তি নিশ্চয়ই পাবে। আপনি আমাকে বসে বসে অভিশাপ দিতে থাকুন। আমি বরং সাধুটাকে ছেড়ে দেই। ওটাকে খাইয়ে আর কোনো লাভ নেই। যেহেতু বনলতা মরে গেছে, ওকে রেখে আর কি লাভ? এই যে সাধু, তুমি নিশ্চয়ই খবর পেয়েছো তাই না? প্রচন্ড ঝড়ে তোমার আদরের বনলতা উড়ে গিয়ে কোথায় যেন পড়েছে। হয়তো এতক্ষণেও মরেও গেছে। এখন তুমি যেখানে খুশি সেখানে যাও। আর তুমি বনলতাকে কখনো মানুষও করতে পারবে না। আমি সব জানি, আর আমি যা জানি তা তোমরা কেউ জানো না। আমি দিব্য শক্তি দিয়ে দেখতে পাচ্ছি বনলতা এখনো বেঁচে আছে। সে অনেক ভালো আছে। ধীরে ধীরে বনলতা সুস্থ হয়ে উঠছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে সাধু বাবা। বনলতা তো মানুষ নয় যে ওকে ডাক্তার কবিরাজ সুস্থ করে তুলবে। সেটা সময়ই ঠিক করে দেবে বনলতা বাঁচবে নাকি মরে যাবে। যাই, এখন আমি বরং চলে যাই। এই বদ্ধ ঘরে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তোমার শাস্তিটা পাও না রইল। কোনো একটা সময় তোমাকে সুদে আসলে ফেরত দেব। গাছটার কি কঠিন অবস্থাই না হয়েছিল। রানীমা বলেছে এই গাছ যেন খুব ভালো করে যত্ন করি। মাটিতে পুঁতে দেওয়ার পর
গাছটা একটু একটু করে সতেজ হয়ে উঠছে। মালিক কাকা, ও মালিক কাকা, আমি কোনো গাছ নই মালিক কাকা, আমি হলাম বনলতা। এ কি, এই গাছটা দেখি মানুষের মতো করে কথা বলছে। কি অদ্ভুত ব্যাপার, আমি তো আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তুমি কি করে কথা বলছো গো? আমি আগে মানুষ ছিলাম মালিক কাকা, একটা অভিশাপে আজকে আমার এই অবস্থা। এরপর হঠাৎ করে একদিন প্রচন্ড ঝড় শুরু হয়ে যায় এবং আমাকে উড়িয়ে নিয়ে যায়। এরপর রাজকুমার আমাকে উদ্ধার করলো। তুমি আমাকে খুব যত্ন করছো, তুমি না থাকলে হয়তো আমি মরেই যেতাম। আহারে, তোমার কাহিনী শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কাছে একটা অনুরোধ থাকবে, আমি যে কথা বলতে পারি সেটা তুমি কাউকে বলো না মালিক কাকা, তাহলে হয়তো এই রাজপ্রাসাদ থেকেও আমাকে ছুড়ে ফেলে দেয়া হবে। আরে না না, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কথা কাউকে বলবো না। তুমি এখানে খুব যত্নে থাকবে। এ কি দৃশ্য দেখছি আমি! শেষ পর্যন্ত কিনা দিদির সাথে আমার আবার দেখা হয়ে গেল। না না, আমি কিছুতেই আমার পরিচয়টা দিদিকে দেব না, তাহলে হয়তো ও এখানে আমাকে মেরে ফেলবে। এই যে মালিক, তোর সাহস তো কম নয়, তুই রানীমার কাছে আমার নামে নালিশ করেছিস তাই না? ক্ষমা করবেন ছোট রানীমা, এটা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। আপনি বাগানের কতগুলো ফুল নষ্ট করেছেন, রানীমাকে আমি তাই এটা জানিয়েছি। খুব ভুল করেছিস তুই, আমার পেছনে লাগা তোর একদম উচিত হয়নি। যে আমার লেজে পা দেবে তাকে আমি ছোবল দেব। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, এখানে কাজ করে আমার পরিবার চলে। কেন আপনি আমার ক্ষতি করতে চাইছেন রানীমা? আমার পেছনে লেগে তুই বড্ড অন্যায় করেছিস, তোকে শাস্তি পেতেই হবে। কি ব্যাপার, কি হয়েছে? তোমার সাথে ছোট রানী এমন দুর্ব্যবহার কেন করছে? তুমি কি এমন অন্যায় করেছো, আমাকে খুলে বলো। এই ছোট রানী বড্ড খারাপ বনলতা, সে মানুষকে মানুষ বলে মনেই করে না, সারাক্ষণ সবার সাথে দুর্ব্যবহার করে। সেদিন বাগানেও অনেকগুলো ফুল নষ্ট করেছে উনি, আমি তাই রানীর কাছে নালিশ করেছিলাম, আর এই জন্যই ও আমার সাথে এমন খারাপ ব্যবহার করলো। কেঁদো না তুমি, দেখবে যে অন্যায় করে সে তার শাস্তি ঠিকই পাবে। কতদিন পর সূর্যের আলোর মুখ দেখলাম। অন্ধকার ঘরে বন্দি থাকতে থাকতে আমার চোখের দৃষ্টি চলে গেছে। জানি না সৃষ্টিকর্তা আমাকে কোন পাপের শাস্তি দিলেন, তবে হ্যাঁ, ওই সোহিনীর মাকে আমি কিছুতেই ছাড়বো না। সাধু বাবা, কোথায় ছিলেন আপনি? আপনার কথা কতই না ভেবেছি, আপনি এসেছেন সাধু বাবা। সবকিছুই হয়েছে আমার জন্য। সেদিন আমি না জেনে একটা নিরীহ মেয়েকে শাস্তি দিয়েছিলাম, আর তাই তো সৃষ্টিকর্তা আমাকে তার শাস্তি দিলেন। কি বলছেন সাধু বাবা? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। সেদিন তোমার সাথে কথা হওয়ার পর আমি গিয়েছিলাম বনলতাকে উদ্ধার করতে, কিন্তু বনলতার সৎ মা আমাকে বন্দি করে ফেলে, একটা অন্ধকার ঘরে আটকে রাখে আমাকে। আর বনলতা ঝড়ে কোথাও একটা উড়ে গিয়েছে, আমি জানি না সে এখনো বেঁচে আছে নাকি মরে গেছে। তার মানে বনলতা এখনো গাছই হয়ে আছে? দাঁড়ান, আমি বনলতার খবরটা আপনাকে এনে দিচ্ছি। আপনারা একটা মানুষ যেমন আরেকটা মানুষের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারেন, আমি তো গাছ, এই পৃথিবীর সব গাছের সাথে আমি যোগাযোগ করতে পারি। সত্যি সত্যি তুমি বনলতার খবর বের করতে পারবে? দাও,
তাড়াতাড়ি দাও, বনলতার খবর আমাকে তাড়াতাড়ি দাও। আমিও জানতে চাই ও কেমন আছে। পেয়েছি, আমি বনলতাকে খুঁজে পেয়েছি বাবা। এই তো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাজপ্রাসাদের বাগানে বনলতা দিব্যি সুস্থভাবে বেঁচে আছে। হে প্রভু, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। এত বড় ঝড় তার উপর দিয়ে বয়ে যাওয়ার পরও তুমি তাকে বাঁচিয়ে রেখেছ। যেভাবেই হোক, ওকে আমি এখন মানবী রূপ দান করব। সাধু বাবা, আপনি আগে একটু বিশ্রাম নিন। আপনি নিজেও খুব অসুস্থ। এরপর আপনি বনলতাকে মানুষ করে তুলবেন। ছোট রানী, ও ছোট রানী, আমি আপনার জন্য খাবার এনেছি, নিন, আপনি খেয়ে নিন। এই দাসী, আমার জন্য খাবার আনতে এত দেরি করেছিস কেন? তোকে কতবার বলেছি আমার জন্য খাবার আনতে যেন দেরি না হয়। খিদেই আমার প্রাণটা একেবারে বের হয়ে যাচ্ছে। আমি তো দেরি করিনি রানীমা, প্রতিদিন তো আপনি ঠিক এই সময় খাবার খান। আবার মুখে মুখে তর্ক। দেখি তুই আমার জন্য কি খাবার এনেছিস। হে কি, এসব কি এনেছিস? সব ঘাস, লতা পাতা, শাকসবজি, এসব আমি একদমই খাই না। আমার জন্য মাংস নিয়ে আয়। মাংস ছাড়া আমি একবেলাও খেতে পারি না। রানীমারে নিষেধ আছে। রানীমা বলেছেন আপনাকে যেন প্রতিদিন মাংস দেয়া না হয়। প্রতিদিন মাংস খাওয়া শরীরের জন্য খুব খারাপ। এত বড় সাহস, আমার মুখে মুখে কথা। আজ সব কিছু আমি একেবারে শেষ করে দেব। ছি ছি বনলতা, তোমার মানসিকতা এত নিচু। আজ আমি আড়াল থেকে সব কিছু শুনেছি। তার মানে মা এতদিন যা বলেছে সব সত্যি কথাই বলেছে। তুমি সবার সাথে এমন দুর্ব্যবহার করো। তুমি তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো আর একটাও কথা নয়, প্রতিদিন কারো না কারোর সাথে তোমার আচরণ নিয়ে অভিযোগ আসে। আমি নিজেই আজ চোখে দেখলাম তুমি দাসীর উপর খাবারের থালা ছুঁড়ে মারলে। এ কেমন আচরণ? আমার বনলতা কখনো কারোর সাথে দুর্ব্যবহার করতেই পারে না। এবার তো সব শেষ। এবার মনে হয় আমি সত্যি সত্যি ধরা পড়ে যাব যে আমি বনলতা নই, আমি সোহিনী। এতদিন ধরে তুমি যা করেছো এবার তার শাস্তি হবে। তুমি এখনই তোমার কক্ষে চলে যাও, আমি পরে তোমার বিষয়ে সিদ্ধান্ত নিব। দেখো কেমন সতেজ হয়ে উঠেছে গাছটা। তোমার আনা চারা যেন সত্যি খুব অদ্ভুত। খুব তাড়াতাড়ি গাছটা একেবারেই পরিপূর্ণ হয়ে উঠেছে। মা, মনে হচ্ছে গাছটা আমাদের কথা বুঝতে পারে। এই গাছটাকে আমি আগেও কয়েকবার দেখেছি। প্রতিবার আমার মনে হয়েছে গাছটা একেবারে জীবন্ত। হায় প্রভু, আজ আমার সত্য প্রকাশ পেতে পেতে থেমে গেল। সোহিনী আমার জায়গা নিয়ে যা করছে, তবুও আমি নিজের পরিচয় দিতে পারি না। দিদির সংসার ভেঙে যাবে শুধুমাত্র এই কারণে। বনলতা আগে তো এমন ছিল না। সে কি সত্যি বদলে গেছে, নাকি আমার চোখ কোথাও ভুল দেখছে? আজকাল তার চোখে এক ধরনের ভয় দেখি। কিসের ভয়? কি ব্যাপার, তুমি চুপচাপ একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না মা, কিছুই ভাবছি না। শুধু এইটুকুই বলবো, আমি বনলতাকে আজকাল চিনতে পারছি না। প্রথম যে বনলতাকে আমি দেখেছিলাম তার সাথে এই বনলতার কোনো মিল নেই। এত কিছু ভেবো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। সাধু বাবা, এখন বিশ্রাম নিয়ে তো আপনাকে বেশ সুস্থ দেখাচ্ছে। হ্যাঁ, আজ আমি প্রস্তুত। বনলতাকে যে শাস্তি দেওয়া হয়েছিল তার জন্য আমি নিজেই দায়ী। আজ আমি আমার ভুল সংশোধন করব। তবে বাবা, সাবধানে যাবেন। রাজপ্রাসাদে সোহিনী আছে, আপনাকে দেখলে আবার ক্ষতি করতে পারে। এবার কেউ আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন।
চলো বনলতার কাছে যাই। আহা বনলতা, তোমার পাতাগুলো আজ আরো সবুজ দেখাচ্ছে। তুমি একদিন আবার মানুষ হবে, আমার কথা মিলিয়ে নিও। মালিক কাকা, আজ আমার খুব মন খারাপ। দিদি আবার ঝামেলা করেছে। দিদি কেন এমন করছে? সে তো এখানে দিব্যি আছে। মানুষ কখনো কখনো নিজের বাসনাকে বড় করে দেখে বনলতা, তাই ভুল করে। তবে সত্যি একদিন প্রকাশ হবেই। আরে আরে, আপনি কে? দেখে তো মনে হচ্ছে একজন সাধু। এই রাজপ্রাসাদে আপনি কি করছেন? ভয় পেও না, আমি বনলতার পুরনো পরিচিত। সাধু বাবা, আপনি এসেছেন? কত কাল ধরে আমি মনে মনে আপনার জন্য অপেক্ষা করছি। সময় এসেছে বনলতা, তোমাকে তোমার মানব রূপ ফিরিয়ে দেয়ার। তোমার সৎমা আমাকে বন্দি করে না রাখলে আমি অনেক আগেই তোমাকে মানুষ বানিয়ে দিতাম। আহ, শরীরটা যেন পড়ে যাচ্ছে। আমি আর পারছি না। তীব্র যন্ত্রণায় আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। হায় হায়, এ কি হচ্ছে? আমি আমি আবার মানুষ হয়ে গেলাম। আমি আবার মানুষ হয়ে গেছি মালিক কাকা। বনলতা, তুমি সত্যি সত্যি আবার ফিরে এলে। কিন্তু এ কি? তুমি তো দেখতে রানীমা সোহিনীর মতো। এ কি করে সম্ভব? দুজন মানুষের মধ্যে এত মিল কি করে থাকে? মালিক কাকা, ও আমার রূপ ধরে আছে। ও আমার জায়গায় রাজকুমারকে বিয়ে করেছে। আসলে ও একটা ছদ্মবেশী। ওর নাম হলো সোহিনী। ও আমার দিদি, ও বনলতা নয়। তোমার কষ্টের সময় শেষ বনলতা, এখন তোমাকে সত্যের পথে দাঁড়াতে হবে। রানী, রাজকুমার সবাইকে সত্যিটা জানাতে হবে। কিন্তু সাধু বাবা, আমার পরিচয় জানলে দিদির সংসার ভেঙে যাবে। সত্য কখনো কারো সর্বনাশ করে না বনলতা, মিথ্যেই সর্বনাশ করে। তোমার দিদি এই প্রাসাদে যা যা করেছে তার ফল তাকে পেতেই হবে। এটা তোমার দোষ নয়। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ আমি কাকে দেখছি? আমাদের প্রাসাদে দুটো বনলতা। তাহলে কে আসল বনলতা আর কেই বা নকল? না না, আমাকে সত্যিটা জানতেই হবে। কি ব্যাপার? এরা কারা? আর এই মেয়েটিকে দেখতে হুবহু বনলতার মতো দেখ। বলছি রানীমা, আমি সব সত্যি কথা বলছি। এত কিছু বলার জন্যই অনেক দূর থেকে এখানে এসেছি আমি। কি ব্যাপার সাধু বাবা? দূর থেকে দেখলাম আপনি একটি ফুলকে মানুষে রূপান্তরিত করেছেন, কিন্তু এটা কি করে সম্ভব? তাছাড়া এই মেয়েটা দেখতে আমাদের ছোট রানী বনলতার মতো। আপনি যাকে ছোট রানী ভাবছেন সে আসল বনলতা নয়। আপনার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওই আসল বনলতা। আর যাকে আপনি পুত্রবধূ বানিয়েছেন ওর নাম সোহিনী। মিথ্যা, সবকিছুই মিথ্যা। এই সাধু সবকিছু বানিয়ে বানিয়ে বলছে। মা, আমি আসল বনলতা, আর এই বনলতাকে ও নিজে সৃষ্টি করেছে। চুপ কর তুই, আমাকে মিথ্যেবাদী বলছিস। অনেক পাপ করেছিস তুই। আমি তোকে আর কোনো পাপ করতে দেব না। এখন এই বনলতাকেই এই রাজ্যের রানী হিসেবে মেনে নেবে সবাই। সাধু বাবা, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি জানি না এই দুইজনের মধ্যে সত্যি কে বনলতা। তবে যেই বনলতা হোক না কেন, রাজকুমার শিকার থেকে ফিরে আসলেই আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। কি ব্যাপার বনলতা?
তুমি এই অবেলায় বাগানে ঘুরে বেড়াচ্ছ কেন? রাজকুমার, তুমি আমাকে চিনতে পেরেছো রাজকুমার? আমি তো ভেবেছি তুমি কোনো দিন আমাকে চিনতেই পারবে না। তুমি আমার বিবাহিতা স্ত্রী, আমি তোমাকে চিনতে পারবো না কেন? তুমি এতদিন যাকে নিজের স্ত্রী বলে ভেবেছো সে তোমার স্ত্রী নয়, তার নাম হলো সোহিনী। সে আমার ছদ্মবেশ ধরে তোমাকে বিয়ে করেছে। সোহিনী আমার দিদি। ছোটবেলা থেকেই ও আমাকে একদম সহ্য করতে পারতো না। না না, এ কি করে সম্ভব? তোমার মতো সেই নাক, সেই চোখ, সেই মুখ, একটা মানুষ কি করে দেখতে আরেকটা মানুষের মতো হয়? সে অনেক বড় ইতিহাস, আমি তোমাকে পুরোটা খুলে বলতে পারবো না। শুধু এটুকু জেনে রাখো, আমি তোমার বনলতা, যাকে তুমি ভালোবেসেছিলে, যাকে তুমি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে। আর যাকে তুমি বিয়ে করেছো সে বনলতা নয়, সে হলো সোহিনী। ওগো, তুমি শিকার থেকে ফিরে এসেছো। দেখো না কত বড় সর্বনাশ হয়ে গেছে। এক ভণ্ড সাধু আমার মতো হুবহু দেখতে কাকে জানি ধরে এনেছে আর বলছে সে নাকি তোমার স্ত্রী বনলতা। আর মিথ্যে কথা তুমি বলো না দিদি, তোমার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। এবার তুমি সত্যি সত্যি সবার কাছে ধরা পড়বে। চুপ কর মুখপুরি, এখন এখান থেকে চলে যা। আমি এ রাজ্যের ছোট রানী, আমি তোকে কখনো এখানে থাকতে দেব না। আমার ঘর ভাঙতে এসেছিস তাই না? আমি এখানে তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিতে আসিনি। তুমি নিজেই সবকিছু হারাচ্ছ। তোমার আচরণ, তোমার ব্যবহারের দ্বারা তুমি এ রাজ্যের কাউকে সুখী করতে পারোনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। যে পর্যন্ত না আমি সত্যিটা জানতে পারছি, তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি এসব কি বলছো? ওকে যেতে দাও। ও যেখান থেকে এসেছে ও সেখানেই চলে যাক। দাঁড়াও, এত তাড়া কিসের? আগে তো সত্যিটা সবার সামনে আসুক, এরপর না হয় দেখা যাবে। তুমি যেই হও না কেন, এখন নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। আগামীকাল আমি বাবা মার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। হতচ্ছাড়ি, পোড়ামুখী, তুই আমার সংসার ভাঙতে এসেছিস। আমি তোকে আজ প্রাণে মেরে ফেলবো, কেউ জানতেও পারবে না তোকে আমি খুন করেছি। এ কি দিদি, এত রাতে তুমি আমার ঘরে? এখানে তুমি কি করছো? এখান থেকে চলে যাও, তা না হলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। আজ তোকে আমি মেরেই ফেলবো। তুই বেঁচে থাকলে আমার সব শেষ হয়ে যাবে। বনলতা নামটা এই রাজ্যে একটাই থাকবে, আর সেটা হলো আমি। দিদি, তুমি কি সত্যি আমাকে এতটা ঘৃণা করো? আমি তো কিছুই করিনি, আমাকে মারতে চাইছো কেন? তুমি আমার স্বামীকে নিজে বিয়ে করেছো। কি করছো তুমি? এখনই বনলতাকে ছেড়ে দাও, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই তো এখন সত্যিটা সবার সামনে চলে এসেছে। আমি ঠিক বুঝতে পেরেছি, তুমি আসলে সোহিনী, তুমি বনলতা নও। আমি আগের থেকেই বলেছি, সব পাপের শেষ একদিন হতেই হবে। আজ আর মিথ্যে বলার সুযোগ পাবে না তুমি। আমি সব দেখেছি, তোমার কথা, তোমার আচরণ সব এটাই প্রমাণ করে যে তুমি আসল বনলতা নও। রাজকুমার, তুমি আমাকে বিশ্বাস করো, আমি আসল বনলতা। ওকে আমি আমাদের পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, তুমি আমাকে ভুল বুঝো না। তুই ফের মিথ্যে কথা বলছিস। আমি এখনই তোর আসল রূপটা সবার সামনে তুলে ধরবো। দেখুন রানীমা, ও ওর আসল রূপ ফিরে পেয়েছে। এই হলো সোহিনী, ছদ্মবেশ ধরে ও এতদিন প্রাসাদের বউমা সেজেছিল। মা, আমি তোমাকে চিনতেই পারিনি। এতদিন ভুল মানুষকে বুকে আগলে রেখেছি, কিন্তু আর না, এবার তুমি যোগ্য সম্মান পাবে। আর কে কোথায় আছো? এই সোহিনীকে আমার চোখের সামনে থেকে এখনই নিয়ে যাও। না,
আমাকে ছেড়ে দাও রানীমা, দয়া করে আমাকে ছেড়ে দিন। বিশ্বাস করুন, আমি আর কোনো দিন এখানে আসবো না। আমি এখান থেকে চলে যাব। তোমার শাস্তি রাজা দেবেন। আজ তুমি আমাদের চোখের সামনে বনলতাকে হত্যা করতে যাচ্ছিলে, এ পাপ ক্ষমা করা যায় না। কি ব্যাপার বনলতা, এই সন্ধ্যাবেলা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? রাজকুমার, তুমি আমাকে খুব সুখী করেছো, কিন্তু এরপরও আমার জীবনটা অপূর্ণ। কেন, কি হয়েছে তোমার? আমাকে সবটা খুলে বলো। রাজকুমার, সোহিনী দিদির জন্য আমার মন কেমন করে। ওর বাবা আমাকে নিয়ে লালন পালন করেছিল। আমি এখনো জানি না আমার অতীতটা কি। তুমি ওকে মুক্ত করে দাও। তোমার মাথা ঠিক আছে বনলতা, ওকে কিছুতেই মুক্ত করা যাবে না, তাহলে ও তোমার আরো ক্ষতি করবে। ও আমার হাজার ক্ষতি করলেও আমি ওকে কখনোই অস্বীকার করতে পারবো না। ও আমার বোন, আমি ওকে খুব ভালোবাসি। চলো তাহলে আমরা এখন কারাগারে গিয়ে ওকে মুক্ত করে নিয়ে আসি। তোমার মুখের হাসিটাই সব। রক্ষী, সোহিনীকে মুক্ত করে দাও, আমি ওকে নিতে এসেছি। কিন্তু রাজকুমার, রানীমা কঠিনভাবে বলে দিয়েছেন যেন সোহিনীকে মুক্তি দেওয়া না হয়, কারণ ভবিষ্যতে ও রাজ্যের অনেক ক্ষতি করতে পারে। আমি যা বলছি তাই করো। আমার কথার অনর্থ হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। ক্ষমা করবেন রাজকুমার, আমি এখনই যাচ্ছি। সোহিনীকে কারাগারের অন্ধকূপ থেকে বের করে নিয়ে আসছি আমি। রাজকুমার, সত্যি সত্যি তুমি আমাকে মুক্ত করছো। তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তুমি ভুল করছো সোহিনী, আমি তোমাকে মুক্তি দেইনি। মুক্তি দিয়েছে তোমার বোন বনলতা, যে বনের ওপর তুমি এতদিন ধরে এত অন্যায় অত্যাচার করেছো। অবশেষে সেই বোন তোমাকে মুক্তি দিল। বনলতা বোন আমার, আমাকে ক্ষমা করে দে। আমি ভুলটা বুঝতে পেরেছি। আমি তোর কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে রইলাম। না দিদি, এমন কথা বলো না। আমি তোমাকে খুব ভালোবাসি। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। তোমার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি তুই আমাকে মনে মনে একদম সহ্য করতে পারিস না। তুই আমার রাজকুমারকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি তোকে একটা মুহূর্ত কোনো দিন শান্তিতে বাঁচতে দেব না। আজকের পর থেকে তুমি বনলতার দেখাশোনা করবে, আর এটাই তোমার শাস্তি। রাজকুমার, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে বনলতার সমস্ত দায়িত্ব আমার। আমি আমার বোনকে আগলে রাখবো। আজ থেকেই তোর পাশে থেকে তোকে ধ্বংস করব বনলতা। সবাই ভাববে আমি বদলে গেছি, কিন্তু আসল খেলা এখন শুরু। দিদি, দিদি, তুমি এত রাতে এখানে কেন? কিছু না বোন, তোর কম্বলটা গুছিয়ে দিতে এলাম। আজ থেকে তো আমি তোর সব দায়িত্বে। তুমি সত্যি অনেক বদলে গেছো দিদি। মানুষ ভুল বুঝলে বদলাতেই হয় বোন। তাছাড়া আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, নিজের ভুলটাও বুঝতে পেরেছি, আর তাই তো এই পরিবর্তন। যাও দিদি, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আজ থেকে এই রাজ্যের সকল কাজ বনলতার পরামর্শে হবে। বনলতা এই রাজ্যের ভাবী রানী। বনলতা যা বলবে তাই হবে। রানীমা, দয়া করে আমাকে এত বড় দায়িত্ব দেবেন না। আমার বয়স এখনো অনেক কম। না বনলতা, তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রানী, আর এখন থেকে তোমাকে এসব শিখতে হবে। এই সম্মান একদিন আমার ছিল, আবার আমি সব ফিরিয়ে নেব। বনলতা, তুই কোনো দিন এই রাজ্যে সুখী হতে পারবি না। আমি তোকে সবার কাছে খারাপ প্রমাণ করব।
জয় হোক রাজকুমারের, জয় হোক রানী বনলতার। কি ব্যাপার সোহিনী, তুমি আড়ালে এভাবে দাঁড়িয়ে আছো কেন? রানীমা, আমি আড়ালে দাঁড়িয়েছিলাম। আমি তো আপনাদের পরিবারের কেউ নই, তাই রাজসভার ভেতরে ঢুকিনি। শোনো সোহিনী, শুধুমাত্র বনলতার বোন বলে আমি তোমাকে এখানে আশ্রয় দিয়েছি, কিন্তু মনে রেখো, তোমার দ্বারা যদি বনলতার কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। আপনি আমাকে ভুল বুঝছেন রানীমা, আমি আমার বোনের কোনো ক্ষতি করব না। তুমি খুব সহজেই ক্ষমা করে দিলে বনলতা। ভয় লাগে না তোমার যদি সোহিনী তোমার কোনো ক্ষতি করে? রাজকুমার, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে বনলতার সমস্ত দায়িত্ব আমার। আমি আমার বোনকে আগলে রাখবো। এই বিশ্বাসী একদিন তোর সর্বনাশ ডেকে আনবে। হে অন্ধকার শক্তি, একদিন আমি সব হারিয়েছি, আমাকে এমন শক্তি দাও যাতে বনলতাকে হারাতে পারি। প্রতিশোধ চাইলে মূল্য দিতে হবে। আমি তোকে অনেক ক্ষমতা দিতে প্রস্তুত, কিন্তু মনে রাখিস, এই ক্ষমতার দ্বারা তুই তোর বোনকে শেষ করতে না পারলে তোর মৃত্যু হবে। বনলতাকে শেষ করার জন্য আমি সবকিছু করতে পারি। যে কোনো মূল্যে আমি এই রাজ্যের রানী হতে চাই। রাজকুমারের মনে আমি জায়গা করে নিতে চাই। আমি তোকে সব ধরনের সাহায্য করব। ছলনা আর বিশ্বাসঘাতকতার দ্বারা তুই এই রাজ্যের অধিকারী হতে পারবি। তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে এমন ক্ষমতা দাও যার মাধ্যমে আমি বনলতাকে রাজকুমারের মন থেকে মুছে ফেলতে পারি। কে কে ওখানে?